রেকর্ড অন করতে করেন। ম্যাম এই সেম ক্লাসটা বি সেকশনের রেকর্ডিংটা তাহলে একটু আপলোড করে দেন, কারণ পরবর্তীতে দেখার সময় আদারওয়াইজ একটু প্রবলেম হয়ে যাবে। আমি আপনাদের এ সেকশনের ক্লাস নেই, বি সেকশনের ক্লাসটা হচ্ছে আমি নিই না, অন্য একজন স্যার নেন, ঠিক আছে? ও ওকে ম্যাম, তাহলে ম্যাম পরবর্তীতে আমরা তো চালু করেছি, আমি আপনাকে মেইল করে দিলে আপনি ফোল্ডারে আপলোড করে দিন, তাহলে কারো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা হচ্ছে রেশিও অ্যানালাইসিস কি কেউ ট্রাই করেছেন? আমি যে অ্যানুয়াল রিপোর্ট দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম একটু প্র্যাকটিস করতে কোন কোন রেশিও গুলো, কেউ কি একবার একটু ট্রাই করার চেষ্টা করেছেন, পেরেছেন, বা কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে এরকম কিছু? ম্যাম রিপোর্ট দেখেছি কিন্তু এখনো করা হয়নি। আচ্ছা আপনারা একটু চেষ্টা করবেন। আপনারা কি অন্তত পক্ষে কম্পোনেন্ট গুলো খুঁজে পাচ্ছেন, যেমন নেট ইনকাম কোথায়, নেট সেলস কোথায়, এগুলো খুঁজে পাচ্ছেন? ম্যাম অনেক রিপোর্টে এগুলো ডিরেক্টলি দেয়া আছে। হ্যাঁ, অনেক রিপোর্টে বলতে বেশিরভাগই এটা ডিরেক্ট দিয়ে দেওয়ার কথা। জি আচ্ছা তাহলে আপনারা একটু ট্রাই করবেন এই ম্যাথ গুলো। আর আপনাদের একটা প্রেজেন্টেশন হওয়ার কথা, এখন প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন আপনারা? অনলাইনেই তো হবে আপনাদের, যেহেতু আপনাদের ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, আমার তো কোনো স্লট অফলাইনে নেই, সো অনলাইনে প্রেজেন্টেশন দিতে হবে। এখন ম্যাম আমাদেরকে যে গ্রুপটা করে দিয়েছিলেন, আমরা গ্রুপে দিব নাকি ইন্ডিভিজুয়াল দিব? ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, কারণ প্রেজেন্টেশন আপনি মার্ক পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, সো প্রেজেন্টেশনটা গ্রুপে করতে নিয়ে হ্যাসেল করার দরকার নেই, আপনারা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশনটা দিবেন। তো প্রেজেন্টেশনটা আপনারা কবে দিতে চাচ্ছেন? নেক্সট বুধবারে দিতে পারবেন না? জি ম্যাম পারবো। আচ্ছা নেক্সট বুধবারে হচ্ছে 1 ঘন্টার স্লটে তো হবে না প্রেজেন্টেশন, আপনাদের আরো একটা স্লট লাগবে। এখন ম্যাম যদি কারো প্রবলেম না থাকে তাহলে 9টা থেকে 10টা থেকে 11টা পর্যন্ত নিতে পারি, যদি কারো প্রবলেম না থাকে, কারণ আমাদের এখন এ সেকশনে ম্যাম 10টা থেকে 11টায় ক্লাস নাই। আচ্ছা যদি কারো থাকে, আপনাদের দুইটা সেকশন, অল্প কিছু স্টুডেন্টসদের হয়তো বা পরবর্তীতে ক্লাস থাকবে, আপনারা তো 9টা থেকে 10টার মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ তার হ্যাঁ, 9 থেকে 10 হ্যাঁ। দিয়ে হচ্ছে বাকিটা যাদের পরে হয়ে যাবে তারা চলে যাবে দিয়ে। হ্যাঁ হ্যাঁ তারা লিভ নিতে পারবেন। তাহলে নেক্সট বুধবার আপনাদের প্রেজেন্টেশন টপিক হবে হচ্ছে ভেরিয়াস টাইপস এর যে কস্ট গুলো পড়িয়েছিলেন, আমি পড়িয়েছি এমন আপনাদেরকে পড়াইনি মোস্ট প্রবাবলি, সেই কস্ট গুলো দেখেন। আমি আপনাদেরকে একটা ক্লাসরুমে একটা পিডিএফ শেয়ার করেছি কস্ট ক্লাসিফিকেশন নামে, আপনারা যাদের পসিবল তারা একটু দেখেন গুগল ক্লাসরুমে পান কিনা। জি ম্যাম, কস্ট ক্লাসিফিকেশন কস্ট শীট দুটো পিডিএফ দিয়েছেন। এটা কস্ট শিট, এটা হচ্ছে কস্ট ক্লাসিফিকেশন বিভিন্ন রকমের টপিক আছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা টপিক চুজ করে প্রেজেন্টেশন দিবেন। আপনারা যদি পাওয়ার পয়েন্ট স্লাইড রেডি করাটাই ভালো আমি বলবো, কারণ হচ্ছে আপনার মানে ভিডিওতে আপনাদের খুবই ছোট দেখা যাবে, যদি আপনারা ভার্চুয়াল না হয়ে অফলাইনে প্রেজেন্টেশন দিতেন সেই ক্ষেত্রে আপনারা স্লাইড রেডি না করলেও হয়তো বা হতো। এখন তারপর আমি আপনাদের এন্ডে ছেড়ে দিব, আপনাদের যদি কারো মনে হয় যে না আমি স্লাইড ছাড়া প্রেজেন্টেশন দিতে আমি বেশি সুবিধা হচ্ছে, স্লাইড ছাড়া দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে স্টার্ট করি কস্ট ক্লাসিফিকেশনটা। আপনাদের রেশিও অ্যানালাইসিস থেকে একটা ম্যাথ থাকবে ফাইনালে, ওখান থেকে কিছু প্র্যাকটিস ম্যাথ আমি পিডিএফ আকারে আমি আপনাদেরকে দিয়ে দিব। এরকম যে কস্ট শিট, কস্ট ক্লাসিফিকেশনের আমি ছোট ছোট পিডিএফ শেয়ার করেছি, ওরকম ম্যাথ রেশিও অ্যানালাইসিসেরও কিছু ম্যাথ আমি হবে আলাদা পিডিএফ এ ছোট একটা পিডিএফ আমি শেয়ার করব, ঠিক আছে? ওরই হওয়ার দরকার নাই। ম্যাম একটা কনফিউশন বুঝি না, আবার বলেন। ম্যাম বলতেছি যে আপনি অ্যাসাইনমেন্টের যে পিডিএফটা শেয়ার করছিলেন 16টা ম্যাথ,
ম্যাম ওই 16টা ম্যাথটাই না করে সাবমিট করে দেবো ম্যাম। প্র্যাকটিস ম্যাথটা ম্যাম, মিডের আগে যে প্র্যাকটিস ম্যাথগুলো দিয়েছি ওটা তো আমি নিয়েছি। ম্যাম নিয়ে নিয়েছেন, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আপনি প্র্যাকটিস ম্যাথে কমা ইউজ করছেন না ম্যাম, হাইপেন ইউজ করছেন। তো স্যার ম্যাম বুঝতেছি না যে যে ম্যাথ গুলাই ছিল মানে এখানে BE14 থেকে হাইপেন দিয়ে BE111 পর্যন্ত দেওয়া আছে ম্যাম। তো এটা কি 4 থেকে 11 পর্যন্ত নাকি ম্যাম শুধু 4 আর 11? 4 থেকে 11 পর্যন্ত আমি তো কমা ইউজ করেছি। না ম্যাম কমা কমা use, তাহলে তো ম্যাম আমি ভুল করেছি ma'am, যে শুধু 4 আর 11টা করেছিলাম, এরকম এটা করে কোনটা ম্যাথ হচ্ছে? জমা দিয়েছেন আপনি? জি ম্যাম। হ্যাঁ, সমস্যা নেই, আপনি কম মার্কস পাবেন, আপনি কম করেছেন। আপনি এটা তো অনেক দিন ধরে জমা দেওয়ার কথা, আপনি কেন আজকে জমা দিয়ে এই কথা জিজ্ঞাসা করছেন? এটা এটা আমার সমস্যা ছিল। নেক্সট উইকে ম্যাম আমি দিয়ে দিই জমা সরকারি করে। না, আপনি যদি এখনো জমা দেন আপনাকে কম মার্কস দেওয়া হবে। লেট সাবমিশনের জন্য আমি অলরেডি যারা গতকালকে দিয়েছে তাদের ঠিক আছে। এরপরে যারা সাবমিট করবেন একদিনের জন্য 1 মার্কস ডিডাক্ট হবে। আপনি যদি নেক্সট ক্লাসে বা নেক্সট এক সপ্তাহ পরে দেন আপনার অলরেডি 4-5 মার্কস ডিডাক্ট হয়ে যাবে। ঠিক আছে? মানে লেট অ্যাসাইনমেন্টে সাবমিশন কত মার্কস ছিল ম্যাম? 10 মার্কস। আপনি কি রেগুলার ক্লাস করেন না? আপনি কি ম্যাম 64 ক্লাস করি ম্যাম। 64 ক্লাস করেন কিভাবে? রেকর্ড কি যেন বলে, জুম ওপেন করে ঘুমিয়ে পড়েন? আমি তো ক্লাসে সবকিছু ডিসকাস করে দেই, আপনি শোনেন না? ইটস ভেরি ব্যাড। আপনি এখন আবার সাবমিট করার চান্স চাচ্ছেন, তাহলে তো আপনার মতন অনেকেই এরকম ছোটখাটো ভুল করতে পারে। তাহলে তাদের আপনি 2টা ম্যাথ করে কিভাবে সাবমিট করেন? আপনি আমাকে এটা বলেন। আর আপনি সাবমিট করার পরে আপনি আমাকে ম্যাম এটা আমি নিয়ে, দুইটা ম্যাথ করে সাবমিট করিনি, আমি টোটাল 16টা ম্যাথ করে ম্যাম সাবমিট আমি করেছি। আপনাকে বলি, আমি আপনাদেরকে কি শুনুন, আমি আপনাদের কি বলেছিলাম, এটা একটা গ্রুপ ওয়ার্ক। আপনাদের অনেকগুলো ম্যাথ, আপনারা ম্যাথ গুলো সবাই গ্রুপে ভাগ করে ফেলবেন। এক একজন 5টা-6টা করে যেভাবে ফিজিবল ওভাবে করে ম্যাথ গুলো ভাগ করে করবেন। এটা ছিল আমার ইনস্ট্রাকশন। হোয়াট এভার এলস, যেটা চলে গিয়েছে, এটা নিয়ে কথা বলে লাভ নেই। আমরা হচ্ছে আজকে কস্ট ক্লাসিফিকেশন পড়বো, সেটা বলি, পড়ি, ঠিক আছে? দেখেন, কস্ট ক্লাসিফিকেশনের একদম শুরুতে আপনারা কি কেউ পিডিএফটা ওপেন করতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম আমি কি শেয়ার করব? আপনি চাইলে আপনি কি পারছেন শেয়ার করতে? জি ম্যাম, আমি তো হোস্ট হয়ে আছি। আচ্ছা, তাহলে একটু শেয়ার করেন। ম্যাম কোথা থেকে পড়াবেন? আচ্ছা, মাসিয়াত একটা ম্যামকে রিমোট কন্ট্রোল দাও পারলে। আচ্ছা, দেখেন এখানে একটা স্লাইড শেয়ার করেছেন। প্রথমে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট, ঠিক আছে? এখানে আপনারা যখন এর আগে স্লাইড পড়েছেন, পিডিএফ না, একদম ফাইনালের জন্য যে যা যা পড়বো তার শুরুর দিকে, তখন আপনারা দেখে এটা ট্রি পড়েছিলেন। ট্রির মধ্যে ভেরিয়াস টাইপস অফ কস্টের নাম লেখা ছিল, ফিক্সড কস্ট, ভ্যারিয়েবল কস্ট, সেমি ভ্যারিয়েবল কস্ট। মনে করতে পারছেন? না মনে করতে পারলে স্লাইডটা ওপেন করে দেখবেন, স্লাইডের শুরুর দিকেই ছিল। আমি আপনাদেরকে ক্লাসে ডিসকাস করেছিলাম, তখন আপনারাই বলেছিলেন যে ম্যাম যদি আপনি আমাদেরকে একটু ডিটেইলে ডেফিনেশন লিখে প্রোভাইড করেন আপনাদের জন্য সুবিধা হয়। দ্যাটস আমি পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? আচ্ছা, এই পিডিএফ এর শুরুতে ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট আছে। এখন আপনারা সেখানে পড়েছেন যে বিহেভিয়ারের উপর বেস করে কস্টকে ক্লাসিফাই করা যায়। সেখানে একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ঠিক আছে? ফিক্সড কস্ট ফার্স্টে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। দেখেন, ভ্যারিয়েবল কস্টের ছোট্ট একটা ডেফিনেশন দেয়া আছে।
প্রথমে আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ভ্যারিয়েবল কস্ট হচ্ছে সেই সব কস্ট যে কস্ট গুলো প্রোডাকশন ইউনিট চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন আপনি 10 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করলেন, আপনি 10 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে আপনার 100 টাকা খরচ হচ্ছে, মানে 1 ইউনিটের জন্য আপনার 10 টাকা করে খরচ হচ্ছে। 10 ইউনিটের জন্য আপনার 100 টাকা খরচ হচ্ছে। আপনি যদি 100 ইউনিট প্রোডাক্ট প্রডিউস করেন তাহলে আপনার 1000 টাকা খরচ হচ্ছে। এখন আপনি যদি 2000 ইউনিট প্রডিউস করেন আপনার আরো বেশি খরচ হবে। আপনি যত বেশি প্রোডাক্ট প্রডিউস করবেন আপনার তত বেশি খরচ হবে। বুঝতে পারলেন ভ্যারিয়েবল কস্টটা কি? জি ম্যাম। আচ্ছা, ভ্যারিয়েবল কস্টে দেখেন কিছু এক্সাম্পল দেয়া আছে। Materials used to manufacture a unit of output, তারপর লেবার কস্ট, এরকম অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে। আপনার ডেফিনেশনটা পড়েন, পড়ে এক্সাম্পলটা একটু দেখেন, তারপরে আমি আবার এক্সপ্লেইন করব। পড়েছেন? জি ম্যাম। আচ্ছা, এরপরে আসেন, দেখেন ছোট্ট একটা টেবিল দেয়া আছে, টেবিল 2.1। টেবিল 2.1 এ এক্সাম্পলটা দেখেন যে আউটপুট হচ্ছে 100 ইউনিট, 200 ইউনিট, 300 ইউনিট, এবং আপনার যখন 100 ইউনিট আউটপুট তখন কস্ট হচ্ছে 1000 টাকা, বা এখানে পাউন্ডে দেয়া আছে। এরপর যখন 200 ইউনিট তখন 2000 পাউন্ড, এবং 300 ইউনিটে 3000 পাউন্ড। মানে হচ্ছে আপনার যত বেশি প্রোডাকশন হচ্ছে আপনার প্রোডাকশনের সাথে সাথে আপনার কস্টটাও বাড়ছে। আপনারা দেখেন এই পেজের নিচের দিকে একটা ছোট্ট ডায়াগ্রাম আছে, এই গ্রাফটা, আগের গ্রাফটা যেটা মিস করে গেলেন আপনি আগের পেজের শেষে। হ্যাঁ, এই যে গ্রাফটা, গ্রাফ অফ ভ্যারিয়েবল কস্ট মেজার্ড অ্যাজ অ্যাক্টিভিটি ইনক্রিজেস। আচ্ছা, গ্রাফটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আপনার প্রোডাকশন ইউনিট বাড়ার সাথে সাথে টোটাল কস্ট বাড়ছে। জি ম্যাম। আচ্ছা, আপনাদের এক্সামে আসতে পারে যে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট কি। 4 হয়তো 8 মার্কস থাকবে, বা 3 6 মার্কস থাকবে। আপনারা ছোট্ট একটা ডেফিনেশন দিবেন। ছোট একটা ডেফিনেশন বলতে কোন ডেফিনেশনটা? ভ্যারিয়েবল কস্ট শুরু হয়ে একটা কালার বক্স করে একটা লাইন দেয়া আছে ভ্যারিয়েবল কস্টের ডেফিনেশন, সেই ডেফিনেশনটা দিবেন। এক্সাম্পল আছে, এক্সাম্পল দিবেন। তারপরে টেবিল করে একটা এক্সাম্পল আছে, এই যে এই টেবিলটা, টেবিল 2.1, এরকম একটা টেবুলার ফরম্যাটে এক্সাম্পল দিতে পারেন। তো টেবুলার ফরম্যাটে এক্সাম্পল না দেন তখন আপনাকে আবার হচ্ছে ডেসক্রিপটিভ ওয়েতে এক্সাম্পল দিতে হবে, যেটা টেবিলের নিচে এক্সপ্লেইন করা আছে। এরপরে আপনাকে এই ডায়াগ্রামটা ড্র করতে হবে, যেহেতু একটা কস্ট এক্সপ্লেনেশনে আপনাকে 4 মার্কস দেওয়া হচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন আমার কথা?
জি ম্যাম বন্ধু বুঝতে পারছি। এক্সপ্লেনেশনটা ম্যাম মেইনলি আসবে হচ্ছে কি মানে এই গ্রাফটা বোঝানোর জন্য, মানে গ্রাফটা এঁকে তারপর বুঝাবো। না, আপনি যদি এখানে দেখেন টেবিল 2.1 দেয়া আছে, আপনি যদি টেবিলটা ড্র করেন ইটস ফাইন, আপনি তখন লিখে দিবেন যে টেবুলার ফরম্যাটে আপনি ভ্যারিয়েবল কস্টের একটা এক্সাম্পল দিলেন, তাহলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনি ডায়াগ্রামটা ড্র করবেন, মানে ঠিক গ্রাফ। আছে? হ্যাঁ, টেবিলটা ড্র করে দেন গ্রাফটা ড্র করবেন, শেষ। কিন্তু আপনি যদি টেবিলটা ড্র না করেন, এই গ্রাফটা ড্র করছেন, তার আগে আপনাকে তো একটু কিছু লিখতে হবে, একটা এক্সাম্পল দিতে হবে কিসের উপর বেস করে আপনি গ্রাফটা ড্র করছেন। ইন দ্যাট কেস আপনাকে এই ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে, ঠিক আছে? জি ম্যাম। ভ্যারিয়েবল কস্ট কি বুঝতে পেরেছেন? কিভাবে লিখবেন পরীক্ষায় যদি ভ্যারিয়েবল কস্টকে এক্সপ্লেইন করতে বলা হয়? জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে ফিক্সড কস্ট। আপনি যখন ফিক্সড কস্ট লিখবেন সেম, একদম যখন বলবো যে ফিক্সড কস্ট এক্সপ্লেইন করো, সেম প্যাটার্নে লিখবেন। একটা ডেফিনেশন দিবেন, এরপর একটা নিউ এক্সাম্পল দিবেন, তার নিচে কিছু এক্সাম্পল আছে, এরপর নিউমেরিক্যাল এক্সাম্পল দিবেন, এরপর একটা ডায়াগ্রাম গ্রাফ ড্র করবেন, সেম। আচ্ছা, ফিক্সড কস্ট কি? ফিক্সড কস্ট হচ্ছে ওইসব কস্ট যেগুলো ফিক্সড থাকে, মানে ভ্যারিয়েবল কস্ট তো হচ্ছে আপনার আউটপুটের সাথে চেঞ্জ হচ্ছে, বাড়ছে বা কমছে আপনার ভ্যারিয়েবল কস্ট, কিন্তু ফিক্সড কস্ট সেম থাকবে। আপনার আউটপুট যতই বাড়ুক বা কমুক না কেন, আপনার ফিক্সড কস্ট সেম থাকবে। সে ফর এক্সাম্পল আপনি একটা রুম ভাড়া করলেন স্লাইডটা চেঞ্জ করা 10,000 দরকার। টাকা। আপনি অনেক উপরে চলে নিচে নেমে গেছেন, একটু উপরে থাকেন, ফিক্সড কস্ট স্টার্টের দিকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এখন ফিক্সড কস্ট হচ্ছে সেই সব কস্ট যেগুলো হচ্ছে টোটাল, মানে আপনি কত ইউনিট প্রোডাক্ট প্রডিউস করছেন সেটার সাথে ম্যাটার করে না। সে ফর এক্সাম্পল আপনি কি বলে এটাকে, আপনি একটা রুম ভাড়া নিলেন 10,000 টাকা দিয়ে, কোন পারপাসে? আপনি আপনার পারপাস হচ্ছে যে আপনি এই রুমের মধ্যে রেফ্রিজারেটরের গোডাউন তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এখানে এই ওই রুমটার মধ্যে কোনো রেফ্রিজারেটর রাখেন বা না রাখেন, আপনাকে কিন্তু প্রত্যেক মাসে 10,000 টাকা পে করতে হবে। আবার আপনি যদি 50টা ফ্রিজের, সাপোজ রুমে 50টা ফ্রিজ রাখা যায়, আপনি 50টা ফ্রিজই রাখলেন, আপনার ওই 10,000 টাকাই দিতে হবে। আপনি রাখেননি তার জন্য আপনাকে টাকা দিতে হবে না, এমন কিন্তু না, তাই না? এটাই হচ্ছে ফিক্সড কস্ট। আপনার টোটাল আউটপুটের সাথে ফিক্সড কস্টটা ভ্যারি করে না, কমবে না বাড়বে না। তারপর দেখেন কিছু এক্সাম্পল দেয়া আছে, রেন্ট অফ বিল্ডিংস, স্যালারি পেইড টু সুপারভাইজার, অ্যাডভার্টাইজিং ইন দা ট্রেড জার্নালস, এরকম অনেকগুলো এখানে হচ্ছে অনেকগুলো কি বলে এক্সাম্পল দেয়া আছে। দেখতে পাচ্ছেন এক্সাম্পল গুলো? ইয়েস ম্যাম। আচ্ছা, একবার রিডিং পড়েন এক্সাম্পল এবং ডেফিনেশন।
আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে? না ম্যাম। ম্যাম আমাদের 11টায় একদম। আচ্ছা, তাহলে এরপরে আপনাদের মোটামুটি ফাঁকা। তাহলে আমি যদি 10:15 পর্যন্ত কন্টিনিউ করি আপনাদের তো সমস্যা নেই, তাই না? একটু টাইম। না ম্যাম, সমস্যা নেই। না না আচ্ছা, এরপরে আবার ক্লাস জি আছে ম্যাম। বলেন। আমার 10টা 10টা থেকে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ডেফিনেশন এবং এক্সাম্পলটা দেখেছেন? জি ম্যাম। এরপরে হচ্ছে আপনি একটু নিচে স্ক্রল করেন। আপনি কি আপনার মাউসটা কেন অপারেট করতে পারছি না? আচ্ছা, দেখেন এখানে ট্যাবুলার ফরম্যাটে দেয়া আছে। ট্যাবুলার ফরম্যাটে কি বলছে, আপনি 100 ইউনিট, 200 ইউনিট, 300 ইউনিট যাই প্রডিউস করেন না কেন আপনার কিন্তু 3000 টাকায় ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট দেখে আপনার কিন্তু এটা ফিক্স চেঞ্জ হচ্ছে না, ভ্যারিয়েবল হলে কিন্তু এটা চেঞ্জ হতো, তাই না? বুঝতে পেরেছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্টেপ ফিক্সড কস্ট কিংবা স্টেপ ভ্যারিয়েবল কস্ট। এরপরে আপনাদের এখানে কি আছে দেখেন, এরপরে ডায়াগ্রাম দেওয়া আছে, একদম প্লেন একটা লাইন টানা আছে। মানে হচ্ছে আপনি যত ইউনিট প্রোডাক্ট প্রডিউস করেন না কেন আপনার কস্টটা হচ্ছে সেম, 3000 ইউনিট, 3000 টাকা। বুঝতে পারছেন? জি ম্যাম। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে ম্যাম পারছি। বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে যদি পারেন তাহলে এর পরের টপিকটাই যাই। আপনাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে 10 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবেই, ঠিক আছে? জি ম্যাম। সো সিরিয়াসলি এটা হচ্ছে পড়াশোনা, এই চ্যাপ্টারটা পড়বেন। আপনাদেরকে আমি কিন্তু খুব বেশি পড়াইনি বা পড়াবো না, আর খুব বেশি আপনাদেরকে পড়াবো না। সো আপনাদেরকে যা পড়াবো তা যেন খুব ভালো করে আপনারা পড়েন, রিকোয়েস্ট। কারণ আপনাদের 40 মার্কসের পরীক্ষা, 40 মার্কসের পরীক্ষার জন্য তো আমাকে কোয়েশ্চেন করতে পারতে হবে, 5টা কোয়েশ্চেন 6টা কোয়েশ্চেন করতে হবে। সো আপনারা যদি না পড়েন তাহলে আমি কোয়েশ্চেন করবো কোথা থেকে? পরে আপনারা মানে আপনাদের যদি মনে হয় যে ম্যাম অনেক টাফ কোয়েশ্চেন করে ফেলছেন তাহলে তো অসুবিধা, ঠিক আছে? আপনারা আমি এখনই বলে দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে এক সেট কোয়েশ্চেন থাকবেই। কস্ট শিট পিডিএফ দিয়েছি, সেখান থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে, ঠিক আছে? সেই অ্যাসাইনমেন্টে 10 মার্কস। সেই কস্ট শিট থেকে এক সেট কোয়েশ্চেন থাকবে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ডিফারেন্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, মনে পড়ছে একদম শুরুর দিকে, সেখান থেকে এক সেট কোয়েশ্চেন থাকবে। এন্ড রেশিও অ্যানালাইসিস পড়িয়েছি, রেশিও অ্যানালাইসিস থেকে এক সেট কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে ম্যাম। আমি কিন্তু বলে দিলাম কোথা থেকে কোথায় কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? আপনারা আমি ক্লাসে যা পড়াচ্ছি আপনারা মানে রেগুলার পড়বেন না, শুধুমাত্র খুব ভালো করে পড়বেন। ওকে ম্যাম। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের টপিকে যান। এরপরে কি দেয়া আছে, সেমি ভ্যারিয়েবল নাকি স্টেপ ফিক্সড কস্ট? ম্যাম সেমি ভেরিয়েবল দেওয়া। আচ্ছা, সেমি ভ্যারিয়েবল বিষয়টা কি?
কিছু আপনি যে ভ্যারিয়েবল কস্টটা দেখলেন সেটা হচ্ছে পার ইউনিট বা পার প্রোডাকশন যত বেশি বাড়ছে, আউটপুট যত বেশি বাড়ছে, কস্ট তত বেশি বাড়ছে। এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টের মেইন কনসেপ্ট। কিন্তু সেমি ভ্যারিয়েবলটা একটু ডিফারেন্ট। কিরকম? আপনার আউটপুটের সাথে সাথে প্রোডাকশনের সাথে সাথে ফিক্স কস্ট, টোটাল কস্টটা বাড়তে থাকবে, কিন্তু এখানে একটা স্ল্যাব মেনটেন করা হয়। যেমন ধরেন ইলেকট্রিসিটি বিল। আপনার ইলেকট্রিসিটি বিল কি হয়? আপনি যত ইউনিট খরচ করবেন তত ইউনিটের জন্যই বিল দিবেন, তাই না? বেশি ইউনিট ইউজ করলে আপনি বেশি টাকা বিল দিবেন। কিন্তু এখানে একটা ক্লজ আছে। কি ক্লজ? প্রথম 1 থেকে 75 ইউনিট যদি আপনি ইউজ করেন, আপনাকে 5 টাকা করে ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে, তাই না? আপনি যদি 1 থেকে 50 ইউনিট করেন 5 টাকা করে, 1 থেকে 75 ইউনিট করলেও 5 টাকা করে। কিন্তু আপনি যখন 76 থেকে 100 ইউনিট ইউজ করবেন তখন আপনাকে পার ইউনিট 6 টাকা করে দিতে হচ্ছে। এটা কিন্তু আপনি পার ইউনিট ইউজের সাথে আপনার কস্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে একটা স্ল্যাব মেইনটেইন হচ্ছে। একটা সার্টেন স্ল্যাবের পরে গিয়ে আপনার কস্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জি ম্যাম, মানে একটা স্টেপ পর পর আর কি প্রাইসটা বাড়তে আছে। হ্যাঁ, একটা স্টেপের পরে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। জি ম্যাম। আচ্ছা, দেন এখানে দেখেন 100 ইউনিট, 200 ইউনিট, 300 ইউনিট, তিনটা প্রোডাকশন ইউনিট দেয়া আছে। সেখানে কস্ট হচ্ছে 2100, 2200, 2300, তাই না? মানে আপনার কিন্তু 100 ইউনিটের জন্য 2100 টাকা খরচ হচ্ছে, এরপর যখন 200 ইউনিটে যাচ্ছেন তখন আপনার 100 টাকা বেশি খরচ হচ্ছে, 2200 ইউনিট। 300 ইউনিটে আপনার আরো বেশি 100 টাকা বেশি খরচ হচ্ছে, 2300 ইউনিট। বুঝতে পেরেছেন? মানে আপনি ফিক্স 2100 টাকা, কিন্তু এরপরে যত বেশি আপনি ইউনিট প্রডিউস করবেন তা 100 টাকা বেশি করে খরচ হবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই আপনাদের ক্লাস। আপনারা সবাই বাসায় একটু পড়াশোনা করবেন, যা পড়াচ্ছি তাই। আর আপনাদের যাদের ইমপ্রুভমেন্ট বা মেকআপ বা রিটেক যাই আসছে না কেন সেটাও ভালোভাবে দিবেন প্রিপারেশন নিয়ে, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম অ্যাটেন্ডেন্সটা ম্যাম আমার দেওয়া হয়নি। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা একটু ম্যাম রোল দেওয়া নাম্বার হয়নি। ম্যাম 081 পেয়েছি। ম্যাম 13। ম্যাম 02 একজন করে বলেন। ম্যাম 08। ম্যাম 02 13 ম্যাম। ম্যাম 192 আছে 25